দেখ, চ্যাপ্টারটার নাম হচ্ছে জৈব রসায়ন, ঠিক আছে? তো এই চ্যাপ্টারটা পড়তে গেলে প্রথমে আমরা এই কটা জিনিস আগে জানবো। জৈব যৌগ কি জিনিস, অজৈব যৌগ কি জিনিস, তারপরে কার্বনের ক্যাটিনেশন, তারপর কয়েকটা যৌগ আছে, এই জৈব যৌগের গঠন, সম্পৃক্ত অসম্পৃক্ত যৌগ, এতটা পর্যন্ত আজকে পড়বো। তো ফার্স্ট হচ্ছে যে জৈব যৌগ কি জিনিস। জৈব যৌগ হচ্ছে সেই সমস্ত যৌগ যার মধ্যে কার্বন পরমাণু থাকবে। কি বললাম? জৈব যৌগ হচ্ছে সেটাই যার মধ্যে কার্বন পরমাণু থাকবে। যেমন ধরা যাক যে মিথেন, মিথেনের সংকেত কি হয়? CH4, ঠিক আছে? এই মিথেন, মিথেন হচ্ছে একটা যৌগ, এর মধ্যে কার্বন পরমাণু আছে, তার মানে আমরা ধরবো যে এটা হচ্ছে একটা জৈব যৌগ। যে কোনো জৈব যৌগ তার মধ্যে কি থাকবে? কার্বন পরমাণু থাকবে। আর অজৈব যৌগের ক্ষেত্রে কি হবে? কোন রকম কার্বন পরমাণু থাকবে না, কার্বন থাকবে না। এই জৈব যৌগ আর অজৈব যৌগের পার্থক্যটা ভীষণ গুরুত্বপূর্ণ। এটা মাধ্যমিক বা মাধ্যমিকের টেস্ট দুটোর জন্য কিন্তু বিশাল আসে পরীক্ষায়, ঠিক আছে? তো জৈব যৌগ আর অজৈব যৌগের যে কোনো তিনটে পার্থক্য করলেই হবে। যেমন জৈব যৌগতে কার্বন পরমাণু থাকে, অজৈব যৌগের ক্ষেত্রে কার্বন পরমাণু থাকে না। জৈব যৌগ যেগুলো আছে সেগুলো কি হয়? তড়িৎ পরিবহন ক্ষমতা কম হয়। আর অজৈব যৌগের কি হয়? তড়িৎ পরিবহন ক্ষমতা বেশি হয়। জৈব যৌগ যেগুলো আছে সেগুলো কি হয়? সমযোজী হয়। আর অজৈব যৌগগুলো কি হয়? তড়িৎযোজী হয়। যেহেতু ওগুলো তড়িৎযোজী যৌগ, তাহলে ওগুলার তড়িৎ পরিবহন যে ক্ষমতা সেটা বেশি। নিশ্চয় যে কোনো যৌগ দেখে আমরা বুঝতে পারবো যে এটা অজৈব যৌগ না জৈব যৌগ। এই চ্যাপ্টারটা মূলত জৈব যৌগ নিয়ে কাজ আছে, ঠিক আছে? তো এবার হচ্ছে কার্বনের ক্যাটিনেশন ধর্ম। কার্বনের ক্যাটিনেশন ধর্ম জানতে গেলে আমাদেরকে প্রথমে কার্বনের যে যোজ্যতা সেটাকে প্রথমে বের করতে হবে। কার্বনের যোজ্যতা কি হবে বের করব। আমাদের কার্বন পরমাণু, কার্বনের ইলেকট্রন সংখ্যা কত হয়? 6 হয়। তাহলে কার্বনের ইলেকট্রন সংখ্যা যদি 6 হয়, এই 6কে যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি তাহলে কত পাবো? 2,4 পাবো। অর্থাৎ সর্ববহিস্থ কক্ষ বা যোজ্যতা কক্ষে ইলেকট্রন সংখ্যা কটা আছে? 4টে আছে। তার মানে কার্বনের যোজ্যতা কত? কার্বনের যোজ্যতা হচ্ছে 4। এইবার কার্বনের যোজ্যতা 4 হলো। এবারে যোজ্যতা 4 মানে কি? যে ওই কার্বনটাকে মানে সর্বস্থ কক্ষ থেকে 4টে বেরিয়ে গেলে বা 4টা ইলেকট্রন নতুন ভাবে নিলে তবে এই সর্বস্থ কক্ষটা সুস্থিত হবে। এই যোজ্যতাকে কাজে লাগে কার্বনের যে ক্যাটিনেশন ধর্ম সেটা হয়েছে। এবার আসলো ক্যাটিনেশন ধর্ম। ক্যাটিনেশন ধর্ম, ক্যাটিনেশন ধর্মটা কি? কোনো একটা যৌগ, যে কোনো জৈব যৌগে যতগুলো কার্বন পরমাণু আছে সে প্রত্যেকটা কার্বন পরমাণু একে অপরের সাথে মানে পরস্পরের সাথে সমযোজী এক বন্ধন, দ্বিবন্ধন বা ত্রিবন্ধন দিয়ে যখন যুক্ত থাকে, যুক্ত থাকার যে ধর্ম সেটাকে বলা হয় কার্বনের ক্যাটিনেশন ধর্ম। মনে করা যাক একটা যৌগ আছে, যে যৌগতে কার্বন সংখ্যা আছে 4টে। একটা যৌগতে কার্বন সংখ্যা কটা আছে? 4টে আছে। তাহলে 4টে যদি থাকে, আমি পরপর 4টে কার্বন আগে লিখবো, 1, 2, 3, 4টে, ঠিক আছে? 4টে কার্বন আমি লিখলাম। এইবারে এই 4টে কার্বন পরস্পরের সাথে এক বন্ধন, দ্বিবন্ধন বা ত্রিবন্ধন, সর্বোচ্চ ত্রিবন্ধন যে কোনো হতে পারে। সেই বন্ধনগুলো যুক্ত, পরস্পরের সাথে যুক্ত থাকার যে ক্ষমতাটা, যে ধর্মটা, যে ধর্মের জন্য এটা হচ্ছে, সেই ধর্মটাকে আমরা ক্যাটিনেশন ধর্ম বলবো। এবারে কার্বন পরমাণুগুলো পরস্পরের সাথে কত বন্ধন দ্বারা যুক্ত হবে কি করে বুঝবো? আমাদের কার্বনের যোজ্যতা কত ছিল? 4টে। তার মানে 4 দিকেও 4টে বন্ধন, 1, 2, 3, 4টে। এটা আমাদেরকে মনে রাখতে হবে যে একটা কার্বনের যোজ্যতা 4 মানে হচ্ছে 4টে বন্ধনও থাকবে একটা কার্বনে। এইবারে এই কার্বনের তাহলে কটা থাকবে? 4টে থাকবে। 1, 2, 3 আর একটা পরের কার্বনের সাথে যুক্ত। আচ্ছা, এই কার্বনের কটা থাকবে? একটা তো অলরেডি আছে, এদিকে একটা আছে, এখনো উপর দিকে একটা, নিচে দিকে একটা, আর এই কার্বনের সাথে একটা যুক্ত হলো। এই কার্বনের কটা থাকবে? একটা অলরেডি আছে, উপর দিকে একটা, নিচের দিকে একটা, আর পাশে যে কার্বন আছে তার সাথে একটা। এই কার্বনটার কটা থাকবে? এদিকে একটা আছে অলরেডি, তাহলে উপর দিকে একটা, নিচের দিকে পাশে একটা, নিচের দিকে একটা। তাহলে একটা কার্বনের জন্য মোট 4টে থাকে। হয়ে গেল 4টে। এইবার এটাকে বলা হয় শৃঙ্খল বা কার্বন চেন। কি বলে? শৃঙ্খল বা কার্বন চেন। এরকম ধরনের যে চেন গুলো আমরা দেখতে পাবো এটাকে বলা হয় সরল, সরল চেন, ঠিক আছে? সরল মুক্ত শৃঙ্খল, সরল মুক্ত শৃঙ্খল। আর একটি কি শাখায়িত মুক্ত শৃঙ্খল। কিরকম না? কার্বন এরকম ভাবে আছে, কার্বন কার্বন কার্বন, ঠিক আছে? 3টে কার্বন আমি লিখছি। তাহলে 1, 2, 3, 4টে এই কার্বনের সাথে যুক্ত থাকবে। একটা এদিকে দুটো থাকবে, কারণ এদিকে একটা আছে, এদিকে একটা আছে। এই কার্বন, এবার দেখা গেল এই কার্বনের সাথে নিচের একটা কার্বন আছে, হলো। তাহলে এই কার্বনটার কটা বন্ধন হয়েছে? 1, 2, এখনো কটা বাকি? দুটো বাকি। তাহলে উপরের দিকে একটা হবে, এই সাইড দিকে একটা হবে। এই কার্বনটার কটা বাকি? এখনো একটা হয়েছে, এখনো 3টে বাকি। এদিকে একটা, এদিকে একটা, এদিকে একটা। এই যে এই যে চেনটা ছিল এটা সিম্পল যাচ্ছিল, সরল একটা চেনে যাচ্ছিল, ঠিক আছে? এটা হচ্ছে সরল মুক্ত শৃঙ্খল। আর এটাতে কি হচ্ছে?
এটা প্রথম সোজা ছিল আবার নিচের দিকে আসছে, ঠিক আছে। এরকম ধরনের যদি কোনো কার্বন চেন থাকে বা কার্বন শৃঙ্খল থাকে তাহলে ওটাকে আমরা কি বলবো, শাখায়িত শাখায়িত মুক্ত শৃঙ্খল, ঠিক আছে। এই মানে পরস্পর যদি সমান ভাবে যায় তাহলে ওটাকে আমরা বলবো কি বলবো, সরল মুক্ত শৃঙ্খল। আর যদি এরকম ভাবে সোজা যেতে যেতে কোনো জায়গায় যদি একটা কার্বন থাকে বা উপর দিকে কোনো কার্বনের সাথে যুক্ত হয় আর একটা কার্বন বেড়ে শাখার মতো, যেরকম গাছের শাখা প্রশাখা বেড়ে না, একটা মূল তার সাথে আবার শাখা প্রশাখা বেড়ে, ঠিক সেরকম এই মেন যে চেন তার সাথে আর একটা যখন কার্বন শাখায়িত ভাবে বেরিয়েছে, শাখার মতো বেরিয়েছে, তখন সেটাকে আমরা বলবো শাখায়িত মুক্ত শৃঙ্খল। এবার কার্বন কার্বন কখন দ্বিবন্ধন গঠন করবে, কখন এক বন্ধন গঠন করবে, কখন ট্রিপল বন্ধন মানে ত্রিবন্ধন গঠন করবে, এদিকে শিখতে হবে। তো আচ্ছা, এই যে বন্ধনগুলো রয়েছে কার্বনের, এই বন্ধনগুলোর সাথে কে যুক্ত হবে, বন্ধনগুলোর সাথে হাইড্রোজেন যুক্ত হবে, মনে রাখতে হবে, ঠিক আছে। ওই জন্য যৌগগুলোকে হাইড্রোকার্বন বলা হয়। হাইড্রোকার্বন কোনগুলো, কার্বন আর হাইড্রোজেন সহযোগে যে যৌগগুলো গঠিত হয় সেগুলোকে কি বলা হয়, হাইড্রোকার্বন বলা হয়। তাহলে এই বন্ধনগুলোর সাথে কে যুক্ত হবে, কার্বনের বন্ধনগুলোর সাথে কে যুক্ত হবে, হাইড্রোজেন। তো একটা বন্ধন মানে একটা হাইড্রোজেন, হাইড্রোজেন গুলো যুক্ত হবে। এইবার মনে করা যাক এটা একটা কার্বন আছে, এটা একটা কার্বন আছে, ঠিক আছে, দুটো কার্বন আছে। এবার আমার কাছে হাইড্রোজেন আছে চারটে, ঠিক আছে। কটা হাইড্রোজেন আছে, চারটে হাইড্রোজেন আছে, দুটো কার্বন আছে। আমাকে যৌগটাকে বানাতে হবে। কি করে করব, চারটে হাইড্রোজেন যদি থাকে, দুটো যদি কার্বন থাকে, তাহলে এক একটা কার্বন কটা করে হাইড্রোজেন পাবে, দুটো করে পাবে সমান ভাবে। তাহলে এই কার্বন একটা পেলো, এই কার্বন একটা পেলো, এই কার্বনে একটা পেলো, এই কার্বনে একটা পেলো। তাহলে কার্বন কার্বনের কটা করে বন্ধন হয়েছে, একটা বন্ধন দুটো বন্ধন, এই কার্বনও দুটো বন্ধন, একটা বন্ধন দুটো কার্বন বন্ধন, এই যে কার্বনটা রয়েছে তারও দুটো বন্ধন। এখনো কটা বাকি, তাহলে এই দুটো কার্বন পরস্পরের সাথে দ্বিবন্ধন হয়ে যায়, তাহলে এটা হচ্ছে দ্বিবন্ধন। তাহলে কখন দ্বিবন্ধন গঠিত হবে, যদি হাইড্রোজেন সংখ্যা যদি কমে তাহলে বন্ধন সংখ্যা বাড়বে অটোমেটিক, কারণ এখানে তো আমার দুটো হাইড্রোজেন আছে, এখনো দুটো বন্ধন বাকি। তো কি করবো, সেটা আমি পরবর্তী যে কার্বন রয়েছে তার সাথে দ্বিবন্ধন দ্বারা যুক্ত করবো। এবার যদি এরকম কেস হয় যে হাইড্রোজেন সংখ্যা আছে আমার মাত্র দুটো, কার্বন সংখ্যা হাইড্রোজেন সংখ্যা আছে দুটো আর কার্বন সংখ্যা আছে দুটো, ঠিক আছে। হাইড্রোজেন সংখ্যা আছে দুটো, কার্বন সংখ্যা আছে দুটো, তাহলে একটা এই যে কার্বনটা তাহলে পরস্পরের সাথে কত বন্ধন দ্বারা যুক্ত হবে কিভাবে বুঝবো, প্রথমে লিখবো আমরা কার্বন কার্বন লিখলাম, কটা করে হাইড্রোজেন আছে, দুটো করে, তাহলে এক একটা কার্বন কটা করে হাইড্রোজেন পাবে, একটা করে হাইড্রোজেন পাবে। তাহলে এই কার্বনের সাথে আমি একটা হাইড্রোজেন যুক্ত করলাম, এই কার্বনের সাথে আমি একটা হাইড্রোজেন যুক্ত করলাম, এক বন্ধন দ্বারা যুক্ত হবে, কারণ হাইড্রোজেনের একই হয়, হাইড্রোজেনের এক হয়, তো সেই জন্য এক বন্ধন দ্বারা যুক্ত হবে। এইবার এই কার্বনের এখনো কটা বাকি, ওই কার্বনের কটা বাকি, তিনটে, তাহলে দুটো কার্বন পরস্পরের সাথে তিন বন্ধন দ্বারা বা ত্রিবন্ধন দ্বারা যুক্ত থাকবে। এইভাবে দুটো কার্বন এক বন্ধন, দ্বিবন্ধন বা ত্রিবন্ধন গঠন করে। নেক্সট কিছু জৈব যৌগ আছে যেগুলোর গঠন দেখাবো, ঠিক আছে, কিভাবে এবার এই যে বন্ধন গঠন করছে কার্বনের সাথে হাইড্রোজেন সেটা কিভাবে করছে সেটা দেখাবো। এখানে বেশ কিছু যৌগ আমি রেখেছি যেগুলো রয়েছে CH4, C2H6, C2H4, C2H2, এগুলো প্রত্যেকটা একটা নাম আছে, ঠিক আছে। এটার নাম হচ্ছে মিথেন, এটা হচ্ছে ইথেন, এটা ইথিলিন, এটা হচ্ছে অ্যাসিটিলিন। এই নামগুলো কিভাবে হচ্ছে এটা পরে শিখবো, IUPAC নামকরণ যখন শিখবো তখন এই প্রত্যেকটা নামকরণ কিভাবে হয় সেগুলো শিখবো। এখন অতটা যায় না, এখন যতটা আছে এর মধ্যে শিখবো, ঠিক আছে। তো প্রথম হচ্ছে CH4, CH4 এর নাম আমরা কি জানি, মিথেন, তাই তো, CH4 মানে মিথেন। এইবার এই মিথেনের যে গঠন সেটা শিখবো, সরাসরি গঠন আসতে পারে, আবার এই CH বন্ধন কোণ বা CH এর মধ্যে যে বন্ধন কোণ সেগুলো শর্ট প্রসেস হিসেবে আসতে পারে, ওগুলো টেক্সট বই থেকে মুখস্থ করতে হবে। তো প্রথম আসবো CH4 কিভাবে বন্ধন গঠন করছে। তো এটা যাওয়ার আগে আমাদেরকে আরেকটা আগের চ্যাপ্টারে জিনিস শিখতে হবে, সেটা হচ্ছে লুইস ডট গঠন। লুইস ডট গঠন আমরা আগে শিখেছি, আরেকবার শিখবো। CH4 লুইস ডট গঠন আমরা করব, তাই তো, কিভাবে করব, কার্বন, কার্বনের যোজ্যতা কত, চারটে, তাহলে একটা দুটো তিনটে চারটে। হাইড্রোজেনে কটা হাইড্রোজেন আছে, চারটে হাইড্রোজেন, একটা হাইড্রোজেন, দুটো হাইড্রোজেন, তিনটে হাইড্রোজেন, চারটে হাইড্রোজেন, তাই তো। হাইড্রোজেনের কটা থাকবে, একটা, এরও একটা, এই হাইড্রোজেনের একটা, এই হাইড্রোজেনের একটা। দুটো ডট বা দুটো ইলেকট্রন নিয়ে যখন সমযোজী বন্ধনটা গঠন করছে, তার মানে দুটো ডট মানে আমি জানবো যে আমার একটা বন্ধন, মানে দুটো ডট থাকলে ওটার মানে হচ্ছে একটা বন্ধন, চারটে থাকে তো দুটো বন্ধন, ছটা থাকলে তিনটে বন্ধন, এটা মনে রাখতে হবে। তো এই জন্য আমি বলছিলাম যে জৈব যৌগগুলো সমযোজী যৌগ হয়, তার কারণ হচ্ছে ওরা ইলেকট্রন সংখ্যাগুলোকে সমানভাবে স্থায়ী থাকার জন্য ব্যবহার করে।
কিন্তু অজৈব যৌগের ক্ষেত্রে এরকম হয় না। অজৈব যৌগের ক্ষেত্রে কি হয়, পরস্পরকে দিয়ে দেওয়ার ফলে প্লাস এবং মাইনাস আয়ন গঠন করে। ঠিক আছে, তো এবার এই যে হাইড্রোজেন গুলো রয়েছে কার্বনের সাথে কটা ইলেকট্রন নিয়ে যুক্ত হয়েছে, দুটো করে। তার দুটো করে যদি যুক্ত হয় তাহলে তাদের পরস্পরের মধ্যে কটা বন্ধন থাকছে, একটি করে বন্ধন থাকছে। তাহলে আমার থাকলো কার্বন, যেরকম আছে কার্বন থাকলো, ঠিক আছে, এটা থাকছে কার্বন। এইবার কার্বনের সাথে চারদিকে চারটে হাইড্রোজেন কটা করে বন্ধন দ্বারা যুক্ত হবে, একটা করে বন্ধন দ্বারা যুক্ত হবে। তাহলে একটা হাইড্রোজেন, দুটো হাইড্রোজেন, তিনটে হাইড্রোজেন, চারটে হাইড্রোজেন। এটা হচ্ছে আমাদের কিসের গঠন, CH4 বা মিথেনের গঠন। এবারে এই HCH, এই যে বন্ধন কোণ, এই বন্ধন কোণের মান হয় 109 ডিগ্রি 28 মিনিট। ঠিক আছে, এখানে কিন্তু বন্ধন যে দৈর্ঘ্য সেটার একটা মান আছে। তারপর এই CH, এই যে CH, এই কোণটারও কিন্তু মান আছে, প্রত্যেকটার মান আছে। ঠিক আছে, ওগুলোকে শর্ট প্রশ্ন হিসাবে মুখস্থ রাখতে হবে। নেক্সট আমরা করব C2H6। C2H6 এর গঠন। C2H6 এটার নাম কি বললাম, ইথেন। তাহলে এটার গঠন কিভাবে হবে, কার্বন কটা আছে, দুটো কার্বন আছে। তাহলে আমি দুটো লুই প্রথমে করব, একটা দুটো, পরস্পরকে ছেদ করাতে হবে, কারণ কমন যে ইলেকট্রন গুলো আদান প্রদান করবো সেটা আমরা এর ভিতরে লিখবো। তাহলে একটা কার্বন, দুটো কার্বন। হাইড্রোজেন কটা আছে, ছটা। আমরা দু সাইডে কটা করে যাবে, তিনটে করে। তাহলে একটা, দুটো, তিনটে, তাই তো, তিনটে। আর এখানেও তাই তিনটে হবে, একটা, দুটো, তিনটে। তাহলে প্রত্যেকটাতে হাইড্রোজেন থাকবে, তাই তো, একটা হাইড্রোজেন, দুটো হাইড্রোজেন, তিনটে, চারটে, পাঁচটা, ছটা। হাইড্রোজেন ইলেকট্রন সংখ্যা কটা দেবে বা কটা নেবে, একটা। তাহলে এখানে হাইড্রোজেন, এরও হাইড্রোজেন, হাইড্রোজেনের একটা, এখানে হাইড্রোজেন একটা, হাইড্রোজেনের একটা, হাইড্রোজেনের একটা, এখানেও হাইড্রোজেন একটা। এবার কার্বন তাদের সাথে কটা কিভাবে বন্ধন গঠন করবে, একটা করে দিয়ে, একটা করে নিয়ে। তাহলে এই হাইড্রোজেনকে একটা দিতে পারে, এই হাইড্রোজেনকে একটা দিতে পারে, এই হাইড্রোজেনকে একটা দিতে পারে বা নিতে পারে। এই কার্বনও তাই একই ভাবে ঘটবে, এর সাথেও একটা হাইড্রোজেন একটা দিতে পারে বা নিতে পারে, এর সাথেও তাই, আর এই হাইড্রোজেনের সাথেও তাই। তাহলে কার্বনের কটা করে ইলেকট্রন গেল, একটা, মানে যোজিত কক্ষের যে ইলেকট্রন ছিল কটা গেল, একটা, দুটো, তিনটে। এখনো বাকি কটা, একটা বাকি, সেই একটা আমি এখানে লিখলাম। এই কার্বনের কটা গেছে, একটা, দুটো, তিনটে, এখনো কটা বাকি, এখনো একটা বাকি, এখানে লিখলাম। হলো। এবার সব জায়গায় দেখতে পাচ্ছি আমি কি, যে দুটো করে ইলেকট্রন রয়েছে, তার মানে বন্ধন কটা করে তৈরি হবে, একটা করে তৈরি হবে। তাহলে আমি আবার এটাকে সাজাই লিখবো, কার্বন কার্বন। দুটো কার্বনের মধ্যে কটা ইলেকট্রন আছে, দুটো আছে, তার মানে কটা বন্ধন তৈরি হবে, একটা। আর হাইড্রোজেনের কার্বন মধ্যে প্রত্যেকটাতে কটা করে বন্ধন আছে, কটা করে ইলেকট্রন আছে, দুটো করে, সমানভাবে ব্যবহার করেছে। তার মানে আমার এখানে বন্ধন কটা করে হবে, একটা করে। একটা CH বন্ড, আবার একটা CH, আবার এই C এর সাথে তিনটে H, একটা, দুটো, তিনটে। তাহলে এটা হচ্ছে কার গঠন, এটা হচ্ছে C2H6 এর গঠন। পরীক্ষা এলে কিন্তু যদি 2 মার্কসের আছে পুরোটা করে দেখা যাবে। ঠিক আছে, শুধুমাত্র এটা করে দিলে কিন্তু নাম্বার না দিতেও পারে, সুতরাং পুরোটা করতে হবে। নেক্সট আমাদের আছে C2H4। C2H4 এর গঠন কিভাবে করবো, প্রথম আমার কার্বন কটা আছে, কার্বন আছে দুটো। তাহলে এখানে একটা লুই, দুটো লুই, কার্বন কার্বন। হাইড্রোজেন কটা আছে, চারটে, হাইড্রোজেন কটা আছে, চারটে। তাহলে আমি চারদিকে চারটে হাইড্রোজেন লাগাবো, চারটে হাইড্রোজেন দুটো করে লাগাবো সমান ভাবে। তাহলে একটি, দুটো, এদিকে একটি, দুটো, তাই তো। তাহলে প্রত্যেকটাতে কে থাকবে, হাইড্রোজেন থাকবে, হাইড্রোজেন, এটা তো হাইড্রোজেন, তিনটে হাইড্রোজেন, চারটে হাইড্রোজেন। এইবার হাইড্রোজেনের কটা হবে ইলেকট্রন, গ্রহণ বা বর্জন একটি। এই হাইড্রোজেনের একটা হবে, এই হাইড্রোজেনের একটা হবে, এই হাইড্রোজেনের একটা হবে। এবার কার্বন কি করবে, এদের সাথে একটা করে ইলেকট্রন গ্রহণ বা বর্জন করবে। তাহলে কার্বন একটা দিল বা নিল, এর সাথেও তাই, এর সাথেও তাই, এর সাথেও তাই। তাহলে প্রত্যেকটাতে কটা করে তৈরি হয়েছে, দুটো করে। তাহলে বন্ধন কটা করে তৈরি হবে, একটা করে। আচ্ছা, বন্ধনে যাওয়ার আগে কার্বন দিল কটা, দুটো, এখনো কার্বনের কটা বাকি, দুটো বাকি, এইখানে লিখলাম। এই কার্বনে দিয়েছে কটা করে, দুটো করে, দুটো করে দিয়ে তো বন্ধন গঠন করেছে। তাহলে বাকি কটা, দুটো। তাহলে এই কার্বনের দুটো আমি এখানে লিখলাম। এইবারে আমরা বন্ধনটা তৈরি করব, কি করে করব, কার্বন কার্বন। ঠিক আছে, তাহলে দুটো কার্বনের মধ্যে কটা বন্ধন তৈরি হবে, আছে কটা, চারটে, একটা, দুটো, তিনটে, চারটে। তাহলে আমার বন্ধন কটা তৈরি হবে, দুটো, মানে দ্বিবন্ধন তৈরি হবে, একটা, দুটো। আর হাইড্রোজেন গুলোর সাথে কটা করে বন্ধন তৈরি হবে, একটা করে, কারণ আছে ইলেকট্রন কটা, দুটো করে। তাহলে একটি, এখানে একটি, এখানে একটা, এখানে একটা। এটা কার গঠন শিখলো, এটা হচ্ছে C2H4 এর গঠন শিখলো, ইথিলিন।
এইবার আমরা যেটা শিখবো সেটা হচ্ছে অ্যাসিটিলিন। অ্যাসিটিলিনের সঙ্গে রয়েছে C2H2। C2H2 এর গঠনটা কেমন হবে? কার্বন কটা আছে? দুটো, তাহলে একটা লুই, দুটো লুই। এটাতে কার্বন, এটাতে কার্বন। হাইড্রোজেন কটা আছে? দুটো আছে, মানে প্রত্যেকটাতে কটা করে হবে? একটা করে। এর সাথে একটি আর এর সাথে একটি। হাইড্রোজেন ইলেকট্রন কটা? একটা। এই হাইড্রোজেনের কটা? একটা। কার্বন কটা দেবে বা নিবে? একটা। এটাও একটা। কার্বন যদি একটা করে দেয় বা নেয়, আর থাকছে কটা এক্সট্রা? তিনটে থাকছে। সেই তিনটে থাকবে কোথায়? এখানে একটা, দুটো, তিনটে। এই কার্বনের কটা? একটা, দুটো, তিনটে। তাহলে কার্বনের মধ্যে কটা ইলেকট্রন আদান প্রদান হচ্ছে? তিনটে করে, মানে তিনটে করে মোট ছটা। তাহলে এখানে বন্ধন কটা তৈরি হবে? তিনটে তৈরি হবে। তাহলে কার্বন ট্রিপল বন্ড বা ত্রিবন্ধন কার্বন। কার্বনের সাথে কার্বন কটা বন্ধন তৈরি করছে? তিনটে। বুঝলাম কি করে? ইলেকট্রনটা দেখে। আচ্ছা, আর হাইড্রোজেন গুলোর সাথে কটা করে হবে? একটা করে। এই হাইড্রোজেনের সাথে একটা আর এই হাইড্রোজেনের সাথে একটা। তো এটা হচ্ছে অ্যাসিটিলিনের গঠন সংকেত। ঠিক আছে, গঠনটা। আচ্ছা, এবার আছে সম্পৃক্ত আর অসম্পৃক্ত জৈব যৌগ। সম্পৃক্ত অসম্পৃক্ত যৌগ একদম সহজ। সম্পৃক্ত যৌগ মানে হচ্ছে যে সমস্ত যৌগে কার্বন, জৈব যৌগ মানে তার মধ্যে কার্বন আছে। তাহলে যে সমস্ত জৈব যৌগে কার্বনের মধ্যে মিনিমাম দুটো কার্বনের মধ্যে, এখানে বলা যেতে পারে যে একটা জৈব যৌগে তো অনেকগুলো কার্বন থাকতে পারে, 5টা 10টা 4টে 6টা। তাহলে প্রত্যেকটা কার্বনের মধ্যে কি একটা বন্ধন থাকতে দেবে না? মিনিমাম দুটো কার্বনের মধ্যে যদি পরস্পর সমযোজী এক বন্ধন দ্বারা তৈরি হয়, একটা বন্ধন থাকে, তাহলে সেটাকে আমরা বলবো সম্পৃক্ত জৈব যৌগ। আর যদি মিনিমাম কোন একটা জৈব যৌগে যদি প্রত্যেকটা দুটো কার্বন পরমাণুর মধ্যে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকে, দুটো কার্বন পরমাণুর মধ্যে থাকলেই হবে, দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকে, তাহলে সেটাকে আমরা বলবো অসম্পৃক্ত জৈব যৌগ। তাহলে এক বন্ধন থাকলে সম্পৃক্ত জৈব যৌগ, আর দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকলে ওটাকে বলবো অসম্পৃক্ত জৈব যৌগ। এবার পরীক্ষা এখানে কি ধরনের কোশ্চেন আছে? 4টে অপশন দিয়ে দেবে। 4টে অপশন দিয়ে দেওয়ার পর আমাকে বলবে যে ওটা সম্পৃক্ত জৈব যৌগ নাকি অসম্পৃক্ত জৈব যৌগ। তো সেটা করার জন্য আমাদেরকে যদি টাইম থাকে, তাহলে আমাদের কিন্তু এরকম ভাবে গঠনটা তৈরি করে দেখতে হবে। এবার সাপোজ এই প্রশ্নটাই দিল আমাকে যে C2H2, ঠিক আছে, এই যে যৌগটা আছে, এরকম পরীক্ষা অপশন দেয় যে নিচের কোনটি অসম্পৃক্ত জৈব যৌগ। নিচের কোনটি অসম্পৃক্ত জৈব? 4টে অপশন আছে, তার মধ্যে একটা আছে আমার C2H2। এবার আমি জানি C2H2 একটা অসম্পৃক্ত জৈব যৌগ, কিন্তু আমি এমসিকিউ যখন আসবে আমার তো সব মনে থাকবে না, যে কোনো জৈব যৌগ দিতে পারে। তো সেক্ষেত্রে আমি কি করে বুঝবো? সেক্ষেত্রে এরকম আমাকে তৈরি করতে হবে যে আমার দুটো কার্বন আছে, দুটো কার্বন, হাইড্রোজেন দুটো আছে, তাহলে এর সাথে একটা, এর সাথে একটা, বাকি রইলো কটা? তিনটে। তাহলে পরস্পরের সাথে ত্রিবন্ধন দ্বারা যুক্ত হবে। এই কার্বনের মধ্যে 3 বন্ধন আছে, তার মানে আমি বুঝবো যে এটা একটা অসম্পৃক্ত যৌগ। আর যদি থাকে যে দুটো বন্ধন, তাহলে অসম্পৃক্ত। একটা হয় তাহলে সেক্ষেত্রে সম্পৃক্ত। তার মানে আমাদের এই যে যৌগগুলো রয়েছে C2H6 ইথিলিন, এই যৌগটা কি যৌগ? সম্পৃক্ত না অসম্পৃক্ত? এটা হচ্ছে সম্পৃক্ত যৌগ, কারণ পরস্পরের সাথে কার্বনের মধ্যে আমি কিন্তু বন্ধনটা দেখবো। ওখানে হাইড্রোজেন সংখ্যা দেখে করা যায়। হাইড্রোজেন সংখ্যা না, এটা করে দেখতে হবে, সবসময় নাও হতে পারে। ঠিক আছে, হাইড্রোজেন সংখ্যা হিসেবে দেখতে হবে। হাইড্রোজেন সংখ্যা যত কম হয়, তত কার্বন বন্ধন সংখ্যাটা তত বেশি হয়। সাপোজ ওখান থেকে দেখো করা যাবে, না করে যাওয়া কিছু না, কিন্তু 2 মার্কসের জন্য দিলে তখন এটা কি করতে হবে? করতে হবে, করে দেখাতে হবে, নাম্বার দেবো না তো। ঠিক আছে, বোঝা গেল?